করি। তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে। বিপদটা কি আমি একটু বলি, কিছু মনে করেন না প্রফেসর ইউনূস এবং ছাত্ররা। এই যে কয়েকশো পুলিশ মারা গেল, মাইরা যে টাঙ্গায় রাখা হলো, কে করছে? ছাত্ররা। আপনারা এটার ওনারশিপ নেবেন না তো। থানা আক্রমণ হইল একের পর এক, এমন কোন থানা নাই বাদ গেছে। পুলিশ যে আতঙ্কে পলাইলো, কে মাইরা টাঙ্গায় রাখছিল? কে? ছাত্র ভাই আপনারা রাখছিলেন? হ্যাঁ, কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না, আর এইগুলো ছাত্ররা করেও নাই। কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল। হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল। হ্যাঁ, আমি জানি বাইসা গেছেন আপনারা। ওই যে সব সুন্দরী, সব অপসরীরই একটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে, সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ ওন করে না। কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার। সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না, কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি, কেউ বলবে না, কেউ স্বীকার করবে না, কিন্তু এটা হয়েছে। যাই হোক, তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি। তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে। বিপদটা কি আমি একটু বলি, খুইলা বলি। ছাত্ররা একটা শক্তি, সত্য, কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করেন না। ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী। আমিও ছাত্র নেতা ছিলাম, আমিও ঠিক 90-এর অভ্যুত্থানের নেতা ছিলাম। হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম। এখন ওই ছাত্রদের আনতে পারবো না, কারণ তারাও ছাত্র নাই, আমিও নাই। ওদের সবার সংসার হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ, সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে, পিনাকি ভট্টাচার্য হয়েছে, সেই জন্য হয়তো আসবে অনেকেই। কিন্তু আমি যদি আজকাল পিনাকি না হইতাম, কেউ আসতো না। ছাত্র নেতার তার যে কনস্টিটিউয়েন্সি, সেটাতে খুব অল্প সময় থাকে, খুবই অল্প সময় থাকে। ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না, সামান্য সময় থাকে, ওই রকম জায়মান তার শক্তিটা। এই যে 90-এর অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা, এই যে দেখেছেন ওনারা কোথায়। এই যে বিচিত্রা প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময়, বিচিত্রা প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার। বিচিত্রা প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল, ওনাদের ছবি দেয়া, ওনারা কোথায়? কোথাও নাই। অথচ উনাদের কথায় তখন দেশ চলতো। এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে 4 খলিফার চাইতে বড় ছাত্র নেতা আসে নাই। ওনাদের গত 40 বছরে কোনো বেল ছিল রাজনীতিতে? ছিল না। এখন আজকাল ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে। ঠিক 5 বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি। শুধু সেদিনের মালি থাকবে না, ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা, বুঝছাও, এটা থাকে না। বারবার ছাত্রদের সামনে আইনা জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে, তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্র নেতারাই। তারা শক্তিহীন হইয়া পড়বে। রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে। শুধু ছাত্ররা করে নাই। ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে, কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না। কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস। আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে। রুশ বিপ্লব টেকেছিল? টেকে নাই। এত বড় সফল বিপ্লব টেকে নাই। কেন জানেন? কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন, জনতার সাথে কিভাবে পুনঃসম্পর্ক স্থাপন করবেন, জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে ওন করাবেন, সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক। ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে। এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দেব, মজা পেবেন। রাশিয়া বিপ্লব হইল, লেনিন ক্ষমতা নিলেন, তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন। বিরোধী দল পেল 40% ভোট, আর সে পেল মাত্র 25% ভোট। তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন। এটা হচ্ছে লেনিনের কেরামতি। সফল বিপ্লব করলো যেই দল ক্ষমতায়, তারপরে গোহারা হারলো। আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে। দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না, একটা প্রসপারাস নেশনকে পিছিয়ে দেওয়া হয় বহু বছর, আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি। আর একটা এক্সাম্পল দিই, শপথ নেওয়ার আগে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল? আসিফ আর নাহিদ তো, তাই না? এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে? সার্জিস আর আফনাজ আব্দুল্লাহ। কেন বুঝলেন তো? কারণ ওটা ক্ষমতার বাইরে। ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে। সব সময় ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না, ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয়। লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে নাই। দুটো দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে, কিউবা আর ইরান। সেই জন্য এই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে। আর এই অরাজনৈতিক এনজিও
দুর্বল বুড়াদের ক্যাবিনেট পারবে, পারলে ভালো, কিন্তু প্রফেসর ইউনূস তো খমিনেও না লেনিনও না। এখনই প্রফেসর ইউনূসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে, ওই যে হার্টের এনজিওগ্রাম না, ওই এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর গ্রামীণের গ্রাম মিলে এনজিওগ্রাম সরকার। হ্যাঁ বুঝছেন স্যার, আপনার সরকারকে এনজিওগ্রাম সরকার বলে, বুড়াদের লাগে এনজিওগ্রাম। এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না। আপনার ক্যাবিনেটের 2 জন তরুণ ছাত্রকে নিয়েছেন, আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি, বলছি যে এটা ভালো কাজ হয়েছে। আপনি সবাই নেন তরুণ, সবাই সব উপদেষ্টার তরুণ নেন, এই যে ছাত্রদের নেন, কোনো অসুবিধা নাই তো, আমরা সাপোর্ট করব, ওরা খুব ভালো পারবে চালাইতে। এর আগে ব্রিগেডিয়ার স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল গুছাইতে, আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। মানে বুঝছেন তো, এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে, জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যে জনতা ভাঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগিরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগাই রাখছেন কেন, টেঙে রাখছেন কেন? আর একটা বিষয় একটু আলাপ করে নিই, আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে। সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিটি করছে, এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন। তো মানবাধিকার কর্মী, এনটিভি একটা নিউজ করেছে এটা নিয়ে, এই যে দেখেন, হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের, সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটের প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, গত 15 বছরের স্বৈরাচারের সুবিধাভোগী। তো আপনি সাজ্জাদ হোসেনকে চিনেন না? সে একজন মানবাধিকার কর্মী, আমাদের কলিগ তো, আমাদের সহকর্মী তো, তার সাথে কাজ করেছি তো। আপনি সে একজনের জায়গায় আরেকজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায়। আমার কাছে কতজন পাঠাইছে, এই যে দেখেন এই লোক গুমের হয়েছে, আরে না রে ভাই, এই লোক তো হয় নাই। হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এনটিভিতে এই সমস্ত আউল ফাউল? এডিটর সাহেব দেখান তো এনটিভির নিউজটা দেখান, আর ছবিটা দেখান, আর ওই দেখা দেন যে এটা কার সাথে মিল আছে, কার ছবি ব্যবহার করেছে দেখা দেন। এই কাজ করেন না। যাই হোক, আর এটা ইস্যু নিয়ে প্রফেসর ইউনূসের আমি নজর কামনা করছি, আসেন এটা আলাপ করি। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন, আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন না, তালিকা করতে পারলেন না আহত নিহতদের। আপনার উপদেষ্টাদের তো জানাই নাই কেমনে দেশ চলে, কিভাবে দেশটা ফাংশন করে, কয় হাজার আহত, 10,000 20,000, তালিকা করতে পারেন না এতদিনে। একটা হসপিটালে তো গেছে সে, তাই না? যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে, ওটা পুলিশ কেস বলে, এটা লাল সিল দেওয়া থাকে, ইনকা করে ঠাকাশ করে মেরা দেয়। তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাপে কাটা আর বিষ খাওয়া, এই 3 ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5 আগস্টের, তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন, ওখানে ঠিকানাও থাকে, ফোন নাম্বারও থাকে। 1 সপ্তাহের কাজ, আর একটু ভ্যালিডেট করে 1 সপ্তাহ, ম্যাক্সিমাম 1 সপ্তাহের কাজ। দেশ কেমনে চলে এটা জানেই না, এইগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন, বানান ছাত্রদের বানাইতেন, সবগুলোই ছাত্র নিতেন, খুব ভালো কাজ করবে। আমি প্রথমে 2 জন ছাত্র বানাইছিলেন উপদেশটা, আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন, আর সবগুলোরে নিতেন ছাত্র, কোনো সমস্যা ছিল না তো।